উফ, কি পড়লাম, মানে মানে কি পড়লাম, এরকমও হতে পারে? মানে আমি না বলার কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। মানে আমাদের বাংলা সাহিত্যে এরকম একটা লেখা, তাও আবার তন্ত্র ফ্যান্টাসি জনরার মধ্যে, কি করে সম্ভব? না পড়লে বিশ্বাসই করতে পারতাম না যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তারানাথ তান্ত্রিকের কাহিনীর মাধ্যমে যে তন্ত্র বিষয়টির সাথে আমাদের পরিচয় করিয়ে দিয়েছেন, সেই লেখা ছাড়াও এরকমও একটা কাহিনী সিরিজ কেউ লিখতে পারে যা টপ টু বটম একদম রুদ্ধশ্বাস থ্রিলার, তাও আবার তার সাথে জড়িয়ে রয়েছে ফ্যান্টাসি জনরাও। উফ বন্ধুরা, আজকে আমি এরকম একটি বইয়ের পাঠ প্রতিক্রিয়া নিয়ে এসেছি যেটার প্রথম পার্ট ইটসেলফ একটা হিউজ সাকসেস পেয়েছিল। আমি ভাবতে পারিনি তার সেকেন্ড পার্ট পড়ে আমি এতটা এক্সাইটেড হয়ে যাব। বন্ধুরা, আজ আমি কল্পবিশ্ব পাবলিকেশন থেকে প্রকাশিত হওয়া একটি হরর থ্রিলার তন্ত্র সমন্বিত কাহিনী সিরিজ কাল সন্দর্ভার দ্বিতীয় পার্ট কুহক কালের নন স্পয়লার পাঠ প্রতিক্রিয়া নিয়ে হাজির হয়েছি। লেখিকা হচ্ছেন অঙ্কিতা দেবী। প্রথম পার্টে যে লেভেলের অকাল্ট থ্রিলার আমরা পেয়েছিলাম, এই পার্টে কি সেই লেভেলই ছিল নাকি সেই তুলনায় একটু কম ছিল? অবশ্য ভিডিওর শুরুতে আমি অলরেডি যে এক্সপ্রেশন দিয়ে শুরু করেছি তাতে মনে হয় না এই প্রশ্ন আর কারো মনে জাগা উচিত। কিন্তু তাও যদি কারো মনে সন্দেহ থেকে থাকে যে কাল সন্দর্ভা সিরিজের দ্বিতীয় পার্ট অর্থাৎ কুহককাল আদৌ নেওয়া উচিত হবে কিনা, তাহলে এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিও শেষে আশা করি উত্তর আপনি পেয়েই যাবেন। তো ইন্ট্রোটাকে আর বড় না করে আজকের আলোচনা শুরু করি। প্রথমেই আগে বইটির কাহিনী সম্বন্ধে নন স্পয়লার ভাবে একটু ধারণা দিয়ে নিই। প্রাণচঞ্চল সর্বগুণ সম্পন্ন কন্যার জীবন সেদিন ওলটপালট হয়ে যায় যেদিন তার কার অ্যাক্সিডেন্ট হয়। সেই অ্যাক্সিডেন্টে প্রাণে বেঁচে যায় কন্যা ঠিকই, কিন্তু তার পা পঙ্গু হয়ে যায় এবং তার সাথে সাথে তার মাও মারা যায়। তারপর থেকেই কন্যার লাইফে আরেকটা নতুন সমস্যা এসে দেখা দেয়। মাঝে মাঝে সে গভীর ঘুমে তলিয়ে যায়, অর্থাৎ তার স্লিপ অ্যাটাক হয় এবং তার সেই ঘুম ভাঙে অনেক দিন পরে। কিন্তু এরকম কেন হয় কন্যার সাথে? ডাক্তার দেখিয়েও এর কোনো সলিউশন পায় না কন্যার বাবা সুবিনয় বাবু। এছাড়া সেদিন তাদের গাড়ি অ্যাক্সিডেন্ট কি করে হয়েছিল তার কোনো স্মৃতিই কন্যার থাকে না। যদিও প্রাথমিক একটা রিপোর্ট থেকে এটা জানা যায় যে সেই গাড়ি অ্যাক্সিডেন্টের জন্য নাকি কন্যাই কোনোভাবে দায়ী। এছাড়া কন্যা যখন ঘুমিয়ে যায় তখন সে ঘুমিয়ে ঘুমিয়ে একটা স্বপ্নের জগৎ দেখতে পায়, যেখানে সে দেখতে পায় একটি শ্বেতবর্ণ স্বর্ণালী চুলের ছেলেকে, যে তাকে বলে এটা নাকি কঙ্কাবতীর জগৎ। কিন্তু কে এই কঙ্কাবতী? কন্যা ঘুমিয়ে ঘুমিয়ে সেই জগতে কি করে চলে যায়? কে এই রহস্যময় স্বর্ণালী চুলের ছেলেটি? এরপরে একদিন কন্যার সাথে আরেকটা ঘটনা ঘটে। টিঙ্কা বলে একটি মেয়ে কন্যাকে বুলি করার জন্য তার জামা কাপড় খুলে দেওয়ার চেষ্টা করতেই কন্যার চোখের সামনে অন্ধকার ঘনিয়ে আসে এবং সে আবার জ্ঞান হারিয়ে কঙ্কাবতীর জগতে চলে আসে। কিন্তু অদ্ভুতভাবে এবার ও নিজের সাথে টিঙ্কাকেও ওই জগতে নিয়ে আসে, যেখানে সে টিঙ্কা হঠাৎ কিছু অদ্ভুত দর্শন প্রাণীদের হাতে মারা যায়। সেই দেখে কন্যা আঁতকে ওঠে। এ কি আদৌ সত্যি ঘটল নাকি সবই তার কল্পনা? জেগে ওঠার পর কন্যা জানতে পারে যে টিঙ্কা বেঁচে আছে ঠিকই। এবার কলকাতা শহরে ঘটতে থাকে বেশ কিছু অপার্থিব খুন, এবং সেই খুনের আশেপাশে যে বা যারাই থাকছে তারাই ধীরে ধীরে ওইরকম জম্বিতে পরিণত হয়ে যাচ্ছে। কিন্তু কে করছে এইসব খুন এবং কি তার উদ্দেশ্য? সে কি সত্যি মানব জাতিকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিতে চাইছে? কঙ্কাবতীর জগতে কি এই রহস্যের চাবিকাঠি? কঙ্কাবতীর জগৎ বলে বাংলার প্রথম ফ্যান্টাসি লিখেছিলেন ত্রৈলোক্যনাথ মুখার্জি। সেই কাল্পনিক জগৎ ঘিরেই গড়ে উঠেছে একটি বীভৎস খেলা, যেখানে কল্পনা আর বাস্তব মিলেমিশে হয়ে যাচ্ছে একাকার। নীলকমল আর কন্যার সাথে কূট খেলায় মেতে উঠেছে দুই গোপন সম্প্রদায়। কন্যা আর নীলকমল কি পারবে এই কূট খেলার হাত থেকে মানব সমাজকে বাঁচাতে? এই নিয়ে লেখা হয়েছে বাংলার সম্ভবত প্রথম মেটাফিকশন ফ্যান্টাসি থ্রিলার কাহিনী কুহককাল। এবার প্রথমেই আগে যেটা ক্লিয়ার করে নেওয়া দরকার সেটা হলো মেটাফিকশনের ব্যাপারে। যদিও এই ব্যাপারে কাহিনীর মধ্যে ক্লিয়ারলি বলে দেওয়া রয়েছে, তাও খানিকটা আমি বুঝিয়ে দিই দর্শকদের সুবিধার্থে। মেটাফিকশন মানে হচ্ছে এমন একটি কাহিনী যেখানে একজন লেখক যা যা লেখে কোনো একটি অল্টারনেট ইউনিভার্সে সেগুলি সত্যি হয় কাহিনীর চরিত্রগুলোর জীবনে, এবং অনেক সময় লেখক নিজেও সেই ইউনিভার্সের একটা পার্ট হয়ে যায়। উদাহরণস্বরূপ বলা যেতে পারে বিখ্যাত মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্স। বর্তমানে মার্ভেল ইউনিভার্সের ব্যাপারে জানেন না এরকম লোকের সংখ্যা খুবই কম। যাই হোক,
এবারে যেটা বলার সেটা হচ্ছে এই মার্ভেল ইউনিভার্সের মধ্যে অনেক সুপারহিরো রয়েছে, যেমন আয়রন ম্যান, ক্যাপ্টেন আমেরিকা, স্পাইডারম্যান, থর ইত্যাদি ইত্যাদি। এই সমস্ত বিভিন্ন সুপারহিরোদের বেশিরভাগ যিনি ক্রিয়েট করেছেন তিনি হচ্ছেন স্বর্গীয় স্ট্যান লি। এইসব সুপারহিরোদের নিয়ে এই স্ট্যান লি যেসব কাহিনী লিখেছেন সেগুলোকে আমরা টিভি বা সিনেমার পর্দায় দেখতে পাই মার্ভেল ইউনিভার্স হিসেবে। অর্থাৎ মার্ভেল ইউনিভার্সকে আমরা আমাদের ইউনিভার্সের একটা অল্টারনেট ইউনিভার্স বলতেই পারি, যেখানে আসলেই এক্সিস্ট করে ওইসব সুপারহিরোরা, এবং সেই কাহিনীগুলির মধ্যে কোনো একটি বিশেষ চরিত্রতেও আমরা স্ট্যানলিকেও দেখতে পাই। তাই সেই দিক থেকে বলা যেতে পারে এই মার্ভেল ইউনিভার্সের কাহিনীগুলি হচ্ছে মেটাফিকশন কাহিনী। এবারে আসি কাহিনীর পজিটিভ দিকের ব্যাপারে। প্রথম পজিটিভ পয়েন্ট হলো কাহিনীর প্লট। এই সিরিজের প্রথম যে কাহিনী অর্থাৎ কাল সন্দরবার থেকেও এই প্লটের ব্যাপ্তি অনেক বিশাল এবং অনেকটা জটিল। কাল সন্দরবাতে যে ওয়ার্ল্ডের একটা আমরা ঝলক দেখতে পেয়েছিলাম, এই কাহিনীতে কিন্তু সেই ওয়ার্ল্ডের বিল্ডিংটাকে আরো বেশি ভালো করে দেখানো হয়েছে। ফলে অনেক প্রশ্ন যেটা কাল সন্দরবাতে থেকে গিয়েছিল তার অনেকটারই এখানে সমাধান হয়েছে। কিন্তু সব থেকে বড় কথা, এত জটিল এবং বড় হলেও কাহিনী পড়তে গিয়ে কোথাও মনে হয় না যে এবার মনে হচ্ছে কাহিনী একটু ঘাটছে। এত বড় কাহিনীর মধ্যেও বেশ কিছু সাবপ্লটও আছে, কিন্তু এটাও একটা প্লাস পয়েন্ট যে সাবপ্লটগুলি এখানে ক্রিয়েট করা হয়েছে তা মূল কাহিনীর প্লটকে কোনো না কোনোভাবে সাহায্য করে গিয়েছে। ফলে এত বড় ও জটিল প্লট হওয়া সত্ত্বেও পাঠকদের মধ্যে কোনো রকম কোনো সমস্যা তৈরি হয় না। এবার যে কারণে পাঠকদের মধ্যে কোনো রকম কোনো জটিলতা সৃষ্টি হয় না তার সব থেকে বড় কারণ এবং আমার সেকেন্ড পজিটিভ পয়েন্ট হচ্ছে লেখিকার লেখনী। কাল সন্দরবার থেকেও এই কাহিনীর লেখনী অনেক বেশি সাবলীল, অনেক বেশি পরিণত লেগেছে আমার। তার কারণ লেখনী যদি শক্তিশালী না হয় তাহলে 500 পেজের মতো একটা বিশাল কাহিনীতে একজন পাঠককে ফার্স্ট টু লাস্ট বেঁধে রাখা সম্ভব নয়। যেখানে দরকার সেখানে গতিময়তা রয়েছে, যেখানে একটু পাঠককে নিঃশ্বাস ফেলার জায়গা দেওয়া দরকার সেখানেও সেটা রয়েছে। থ্রিলার বলে সবসময় যে পাঠককে দম ফেলার টাইম দেওয়া হচ্ছে না এরকম লেখা কিন্তু নয় এটা। ফলে লেখাটি আলটিমেটলি পড়তে বেশ ভালো লাগে। একটু সময়ের জন্য গ্রিপ হারায় না এই কাহিনীটি। তার অবশ্য পিছনে আরও একটি কারণ রয়েছে, এবং সেই নেক্সট কারণটি হচ্ছে আমার নেক্সট পজিটিভ পয়েন্ট, আর সেটা হচ্ছে ছোট ছোট চ্যাপ্টারে কাহিনীকে ভাগ। এই কাহিনীতে মোট 93টি চ্যাপ্টার রয়েছে। এছাড়াও মাঝে মধ্যে আরও বেশ কিছু চ্যাপ্টার রয়েছে একটু অন্যভাবে। তাই সব মিলিয়ে অলমোস্ট 100টার মতন চ্যাপ্টার রয়েছে বলা যেতে পারে। তার বেশি তো কম নয়। যেহেতু চ্যাপ্টারগুলির সাইজ খুব ছোট ছোট, তাই পড়ার মধ্যে সবসময় সেই গতিময়তা বজায় রাখতে সুবিধা হয়েছে। যদি পড়তে পড়তে কখনো ল্যাথার্জি আসে তখন চ্যাপ্টারের সাইজ দেখে খানিকটা হলেও সেই ল্যাথার্জি দূর হয়ে যায়, যার ফলে কাহিনী তীর করে এগিয়ে যেতে থাকে। তাই এই ছোট ছোট চ্যাপ্টারের ভাগ আমার কাছে একটি প্লাস পয়েন্ট। নেক্সট যেটা পজিটিভ পয়েন্ট হচ্ছে সেটা হচ্ছে ক্যারেক্টার বিল্ডিং। এই কাহিনীতে নীলকমল ও কালসিদ্ধা ছাড়া আর যারা মেন ক্যারেক্টার হিসেবে রয়েছে তারা সবাই কিন্তু নতুন, এবং কাহিনীর সিংহভাগ জুড়ে তারাই রয়েছে। তবে তারা ধীরে ধীরে যুক্ত হয়েছে কাল সন্দরবার বিভিন্ন ক্যারেক্টারদের সাথে। এবার ঘটনা হচ্ছে নতুন ক্যারেক্টারদেরকে পুরনো ক্যারেক্টারদের সাথে ম্যাচ করানোটা সত্যি খুব জরুরি ছিল, না হলে চরিত্রগুলির মেন উদ্দেশ্য বা তাদের মধ্যেকার পরিবর্তন সঠিকভাবে বোঝা যেত না। আর যদি সেটা করা না হতো তাহলে পাঠক অচিরেই এই কাল সন্দরভা ইউনিভার্সের প্রতি ইন্টারেস্ট হারিয়ে ফেলত। কিন্তু এখানে লেখিকা খুব যত্ন নিয়ে এবং সময় নিয়ে সমস্ত ক্যারেক্টারদের তৈরি করেছে বলে ক্যারেক্টারগুলির ক্রিয়াকলাপগুলি আমাদের কাছে সুস্পষ্ট হয়ে ওঠে। ফলে তাদের উদ্দেশ্যগুলির পিছনের ইমোশনগুলির সাথে আমরা যুক্ত হতে পারি। সেই কারণেই কাহিনীটি পড়তে আমাদের বেশ ভালো লাগে। তাই এই স্ট্রং ক্যারেক্টার বিল্ডিং আমার কাছে একটি পজিটিভ পয়েন্ট। পরবর্তী পজিটিভ পয়েন্ট হচ্ছে বিভিন্ন জনরার মিশ্রণ। কাল সন্দরবাতে যেরকম ভৌতিকতন্ত্র এই বিষয়ে বেশি জোর দেওয়া হয়েছিল, এবারেও সেটা আছে, কিন্তু তার পরিমাণ একটু কম। এবারে বেশি জোর দেওয়া হয়েছে ফ্যান্টাসি এবং থ্রিলিং পোর্শনের ওপরেই। এছাড়াও এখানে অ্যাকশন পোর্শনও রয়েছে বেশ কিছু। সেগুলির বর্ণনা এত সুন্দরভাবে দেওয়া হয়েছে যে পড়ার সময় মনে হয় আমরা চোখের সামনে সেই দৃশ্যগুলি দেখতে পাচ্ছি। তার সাথে রয়েছে ভালোবাসারও অ্যাঙ্গেল। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, সামাজিক বিষয়টিকেও খুব সুন্দরভাবে এখানে দেখানো হয়েছে। তাই সব মিলিয়ে বিভিন্ন জনরাকে খুব সুন্দরভাবে এই কাহিনীতে উপস্থাপনা করে লেখিকা একটি দুর্দান্ত জয়রাইড তুলে ধরেছেন পাঠকদের হাতে। নেক্সট পজিটিভ পয়েন্ট হচ্ছে কাহিনীর ওয়ার্ল্ড বিল্ডিং। এই বিষয়ে আমি একটু আগেও বলেছি যে ওয়ার্ল্ড বিল্ডিংটা দুর্দান্ত হয়েছে।
একটা সিরিজের বিষয়কে কার্যকরীভাবে পাঠকদের সামনে আনতে গেলে ওয়ার্ল্ড বিল্ডিং করাটা অতি অবশ্যই জরুরি। এর সবথেকে বড় উদাহরণগুলির মধ্যে পড়ছে হ্যারি পটারের উইজার্ডিং ওয়ার্ল্ড। জেকে রাউলিং যদি ওই জাদুর দুনিয়া অত সুন্দরভাবে তৈরি না করতেন, তাহলে একটা ক্যারেক্টারকে নিয়ে 7টি কাহিনী যেটা একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত সেটা করতে পারতেন না। অঙ্কিতা দেবীকে আমি অসংখ্য ধন্যবাদ জানাতে চাই যে উনি এই সিরিজটার জন্য ওয়ার্ল্ড বিল্ডিং এর উপর জোরটা দিয়েছেন। সেই কারণে এই কাহিনী পড়তে পড়তে আমরা খুব সহজেই কাল সন্ধ্যার বিবৃত কাহিনীর সাথে সহজেই মেলাতে পারি। সেই কারণে এই কুহককালের ওয়ার্ল্ড বিল্ডিং আমার কাছে একটি প্লাস পয়েন্ট। নেক্সট যেটা পজিটিভ পয়েন্ট সেটা হচ্ছে তথ্য। কাল সন্ধ্যার ব্যবহৃত বিভিন্ন তথ্যগুলি যে কতটা ক্রুশিয়াল ছিল সেটা আমরা এই কাহিনী না পড়লে বুঝতে পারবো না। অঙ্কিতা দেবী প্রতিটা তথ্যকে যতটা সম্ভব পারফেক্ট হিসেবেই দিয়েছেন। কাল সন্ধ্যার কুহককাল যারা একটু মন দিয়ে পড়বেন তারা দেখবেন যে সমস্ত তথ্যগুলিকে কাল সন্ধ্যার ওপেন ছেড়ে দেওয়া হয়েছিল তার অনেকগুলির উত্তর এই সিরিজে দেওয়া হয়েছে। সেই কারণে এই নিখুঁত তথ্যগুলি এতটা ইম্পর্টেন্ট রোল প্লে করেছে কুহককালের ক্ষেত্রে। তাই এই সিরিজগুলির তথ্যগুলি হচ্ছে আমার কাছে একটি পজিটিভ পয়েন্ট। পরবর্তী পজিটিভ পয়েন্ট হচ্ছে টুইস্ট অ্যান্ড টার্ন। যেহেতু কাহিনীর মধ্যে থ্রিলার পার্ট প্রচুর পরিমাণে আছে, তাই সেই কাহিনীতে যদি আনপ্রেডিক্টেবল টুইস্ট এবং টার্ন না থাকে তাহলে এত বড় কাহিনী পড়তে গিয়ে ডাল লাগার সম্ভাবনা তৈরি হয়ে যায়। থ্যাঙ্ক গড এই কাহিনীতে পড়তে পড়তে টুইস্ট অ্যান্ড টার্ন রয়েছে, যেটা এক মুহূর্তের জন্য মোমেন্টগুলিকে ডাল হতে দেয় না। এবং সবথেকে বড় কথা, এই টুইস্টগুলিকে কোথাও ফোর্সড ফিল হয় না। কাল সন্ধ্যার যেরকম টুইস্ট অ্যান্ড টার্ন ছিল, এখানে তার থেকেও বেশি টুইস্ট আছে বলেই আমার মনে হয়েছে। আর এন্ডিংয়ের কথা না বললেই নয়। যদিও এটার এন্ডিং কি হতে চলেছে সেটা আমরা অলরেডি কাল সন্ধ্যার জেনেই গিয়েছিলাম, কারণ এই কুহককাল আসলে কাল সন্ধ্যার প্রিকুয়েল। তার সত্ত্বেও কোথাও গিয়ে একটা ফিল আসছিল যে শেষে এসে মিলবে কিভাবে, সেটাকে আবার জোর করে ফিল হবে না তো। কিন্তু অঙ্কিতা দেবী এত সুন্দরভাবে এন্ডিংয়ে এসে কুহককালকে কাল সন্ধ্যার সাথে এত সুন্দরভাবে মিলিয়েছেন যে তার তারিফ না করে থাকতে পারছি না। তাই এই কাহিনীর এন্ডিংও আমার কাছে একটি পজিটিভ পয়েন্ট। এছাড়া আরও যেগুলি পজিটিভ পয়েন্ট আমার মনে হয়েছে সেগুলিকে আর খুব বেশি ব্যাখ্যা করছি না, কারণ সেই পয়েন্টগুলিকে অলরেডি আমি কুহককালের আগের পার্টে অর্থাৎ কাল সন্ধ্যার পাঠ প্রতিক্রিয়াতে বলে দিয়েছি। আমি নিচের ডেসক্রিপশন বক্সে এবং ওপরের আই বাটনে সেই পাঠক প্রতিক্রিয়ার লিঙ্ক দিয়ে দিচ্ছি। যারা এখনও দেখেননি তারা সেটা দেখে নিতে পারেন। যাই হোক, সেই পয়েন্টগুলি হলো ইতিহাস আর উপকথার মধ্যে একটি পারফেক্ট ব্লেন্ডিং এবং অতি অবশ্যই সিচুয়েশন বিল্ডিং। কাল সন্ধ্যার ন্যায় এই কাহিনীতে এই পয়েন্টগুলিকে দুর্দান্তভাবে ব্যবহার করেছেন অঙ্কিতা দেবী। সেই জন্য আমি ওনাকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই। এবারে নেগেটিভ পয়েন্টে যাওয়ার আগে বইটির প্রোডাকশন কোয়ালিটির ব্যাপারে একটু বলে নিই। বইটি প্রকাশিত হয়েছে কল্পবিশ্ব পাবলিকেশন থেকে। বইটিতে মোট 512টি পেজ রয়েছে। বইটির মুদ্রিত মূল্য রয়েছে 649 টাকা। বইটি হার্ড কভারে প্রকাশিত হয়েছে। এবারের হার্ড কভারের কোয়ালিটি আমার কাল সন্ধ্যার থেকেও বেশি ভালো বলে মনে হয়েছে। এত মোটা বইয়ের বাইন্ডিং কোয়ালিটিও আমার দুর্দান্ত লেগেছে। এছাড়া পেজ কোয়ালিটি এবং প্রিন্টিং কোয়ালিটি নিয়ে সত্যিই আর কিছু বলার নেই। কল্পবিশ্ব মানেই এই দুটি বিষয় একদম চোখ বন্ধ করে ভরসা করা যায়। কিন্তু এবারে প্রুফ রিডিংয়ে আমার একটু সমস্যা লেগেছে। কাল সন্ধ্যার মুদ্রণ প্রমাদ অলমোস্ট নেই বললেই চলে, কিন্তু এখানে বেশ কিছু জায়গাতে আমার বেশ কিছু মুদ্রণ প্রমাদ নজরে এসেছে। কিন্তু যদিও সেগুলো নিয়ে বিশাল কোনো অসুবিধা হয়নি। 500 পাতার একটি ঢাউস বইতে এরকম কিছু মুদ্রণ প্রমাদ পাওয়া অস্বাভাবিক বলে আমার মনে হয়নি। আশা করব পরবর্তী মুদ্রণে সেগুলি কারেকশন হয়ে যাবে। ফন্ট সাইজ খুব বড়ও লাগেনি আবার ছোটও লাগেনি। যে ধরনের ফন্ট সাইজ ইউজ করা হয়েছে তা পড়তে আমার কোনো রকম কোনো সমস্যা লাগেনি। এবারে নেক্সট যেটা বলার সেটা হচ্ছে প্রচ্ছদ ও অলঙ্করণ নিয়ে। বইটি প্রচ্ছদ করেছেন তৃষা আঢ্য। কাল সন্ধ্যার ক্ষেত্রে আমার প্রচ্ছদটিকে সেরকম আকর্ষিত বলে মনে হয়েছিল না, কিন্তু কুহককালের ক্ষেত্রে আমি তা বলতে পারছি না। এবারের বইটির প্রচ্ছদ আমার খুব পছন্দ হয়েছে। এবারে আসে অলঙ্করণের বিষয়ে। বইটির মধ্যে সব মিলিয়ে মাত্র 2টি অলঙ্করণ রয়েছে, তাও আবার সেটা সবগুলি অধ্যায়ের একদম শুরুতেই রয়েছে। 2টি অলঙ্করণ বেসিক্যালি 2টি জগৎকে ডিনোট করার জন্য ব্যবহৃত হয়েছে। একটি অলঙ্করণ বাস্তব জগৎকে ডিনোট করছে আর আরেকটি ডিনোট করছে কঙ্কাবতীর জগৎকে। অলঙ্করণ দুটি করেছেন উজ্জ্বল ঘোষ এবং আমার অলঙ্করণ দুটি বেশ ভালোই লেগেছে। এবারে আসি নেগেটিভ পয়েন্টে। কাহিনী নিয়ে আমার কোনো রকম কোনো নেগেটিভ পয়েন্ট নজরে পড়েনি। কাল সন্ধ্যার বইতে যে পয়েন্টগুলি নিয়ে আমার অভিযোগ ছিল, এই বইতে সেই পয়েন্টগুলির অনেকটাই উত্তর দেওয়া হয়েছে। কিছু পয়েন্ট এখনও বাকি রয়েছে, কারণ এই পার্টেই সিরিজটি এন্ড হয়নি।
কিন্তু যে বিষয়টি আমি একটু বলতে চাই সেটা হলো কালসন্দর্ভা বইতে জায়গায় জায়গায় বেশ কিছু অলঙ্করণ দেখেছিলাম, যেগুলি কাহিনীর বেশ কিছু উল্লেখযোগ্য সিচুয়েশনকে আমাদের সামনে ভিজুয়ালাইজ করে তুলেছিল। সেই বিষয়টি এই বইতে পুরোপুরি মিসিং থাকার কারণে আমার একটু মনে হয়েছে। যদি কালসন্দর্ভার মতন ওরকম কিছু অলঙ্করণ পাওয়া যেত তাহলে একদম 16 করা পূর্ণ হতো। আমি কল্পবিশ্ব তথা অঙ্কিতা দেবীর কাছে অনুরোধ করব আগামী পার্টে যেন কালসন্দর্ভার মতন কিছু অলঙ্করণ যোগ করা হয়। এছাড়া আগেই বলেছি যে বইটি 500 পেজের এবং বইটি হার্ড বাইন্ডিংয়ে রয়েছে, তাই বইটিকে বেশিক্ষণ হাতে নিয়ে পড়তে একটু অসুবিধাই হয়। সেক্ষেত্রে একমাত্র উপায় বইটিকে খুব বেশিক্ষণ ধরে পড়া যাবে না, অ্যাটলিস্ট হাতে নিয়ে। বেশিক্ষণ ধরে পড়তে হলে বইটিকে নিচে রেখে পড়তে হবে। যদি একটা নেগেটিভ পয়েন্ট হিসেবে বলা যেতে পারে না, কারণ গল্পটাই এত বড়, ফলে বইটির সাইজ তো একটু ওরকম হবেই। যাই হোক, একটু অসুবিধা হয় পড়তে, তাই আমি এই পয়েন্টটাকে নেগেটিভ পয়েন্টের মধ্যে তুলে ধরলাম। এবারে উপসংহারে আসা যাক। এতক্ষণের আলোচনা থেকে আশা করি বইটি কেমন তা সকলের কাছে পরিষ্কার হয়ে গেছে। প্রসঙ্গত উল্লেখ্য যে এই কাহিনী কিন্তু এই পার্টে শেষ হয়নি। তার কারণ এটা আসলে কালসন্দর্ভার প্রিকুয়েল ছিল। কালসন্দর্ভাতে যে প্রশ্ন আমাদের সামনে তুলে ধরা হয়েছে তার বেশিরভাগের উত্তর এখানে আমরা পেয়েছি ঠিকই, এবং এটাও বুঝতে পেরেছি যে সামনেই উঠে আসছে একটা ভয়ঙ্কর বিপদ। এবারে সেটা কিভাবে আমাদের সামনে লেখিকা পরিবেশনা করবেন সেটাই দেখার। ভৌতিক সাহিত্য প্রেমীদেরকেও অতি অবশ্যই এই কাহিনী আমি রেকমেন্ড করছি। তার সাথে থ্রিলার এবং ফ্যান্টাসি ঘরানার পাঠকদের জন্য তো রসদের ভাণ্ডার হয়ে রয়েছে এই কাহিনী। বাংলার যে কোনো সাহিত্যপ্রেমী মানুষ যারা ভালো সাহিত্য পড়তে পছন্দ করেন তাদেরকে আমি অতি অবশ্যই এই কাহিনী বা বলা ভালো এই সিরিজটি আমি রেকমেন্ড করছি। তবে হ্যাঁ, আর একটি কথা যেটা অবশ্যই বলতে চাই সেটা হলো, যদিও কুহকাল কালসন্দর্ভার প্রিকুয়েল, তা সত্ত্বেও কালসন্দর্ভা বইটি পড়ে তারপরেই কুহকাল পড়ার জন্য সাজেস্ট করব, না হলে কিছু বিষয় মাথার উপর দিয়ে যেতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকের পাঠ প্রতিক্রিয়া। আমার এই কাজ যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি লাইক এবং কমেন্ট করার অনুরোধ রইল, এবং নিজের পরিচিতদের সাথে শেয়ার করার অনুরোধ রইল। আর হ্যাঁ, আমার কাজ যদি যোগ্য বলে মনে হয় তাহলে আমার চ্যানেল BM বুক রিভিউ সাবস্ক্রাইব করে আমায় সাহায্য করার অনুরোধ রইল। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।